সাবধানে চলাফেরা করো। মেঘলা মাথা নিচু করে শুধু বলল হুম। মহুয়া মনে মনে বলল, এখন যদি আমি পড়তাম এত ভালো করে বলতো, উল্টো গালে একটা থাপ্পড় দিয়ে বলতো, ননসেন্স, চোখকে বিক্রি করে দিয়েছিস, যত সব। আমি বুঝি না এর সাথে আমার কিসের শত্রুতা আসলে। সাদমান বলে উঠল। তোমাদের মেহেদিটা আমাকে দিও তো। মহুয়া বলে উঠল। কেন, আপনি দিবেন নাকি? সাদমান বিরক্ত মাখা স্বরে বলল, সব কথায় তোমাকে নাক গলাতেই হবে, তাই না? এত কথা বলো কেন? আচ্ছা, এত কথা বলো কি করে? মুখটা একটু বন্ধ রাখতে পারো না? পকেট দোকানি একটা। মহুয়া কেন জানি আজকে রাগ হলো না, বরং খারাপ লাগলো। সে কি সত্যি এত বেশি কথা বলে? ঠিক আছে, সে আর বলবে না, যদিও তা সম্ভব না, কিন্তু এই লোকের সাথে অন্তত সে আর কথা বলবে না। এত খারাপ লাগছে কেন বুঝে এলো না তার আগে। আগে তো কেমন কথার পিঠে কথা বলে একদম ঝগড়া বাঁধিয়ে ফেলতো, অথচ আজকে তার খারাপ লাগছে সাদমানের কথাটা। মহুয়া চোখের কান্নিসের পানি জমে। সে দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে যেতে নিলে যাওয়ার সময় দরজায় ব্যান্ডেজকৃত জায়গায় আঘাত পায়। ব্যথায় আর্তনাদ করে উঠল, আহ! সবাই এমনিতেই হকচকিত হয়েছিল মহুয়ার এতক্ষণ যাবৎ চুপ থাকায়। মহুয়ার আর্তনাদে হুঁশ আসে সবার। অভ্র গেটের কাছেই ছিল, সে মহুয়ার হাত ধরে বলতে থাকে, আরে দেখে চলাফেরা করবে তো। মুহু, ইস, আবারও লাগলো এই জায়গায়। মেঘলা সবটা দেখে মনে মনে আওড়ালো, কি লাকি রে তুই, কতটা কেয়ার করে উনি তোর। আর কোনো সন্দেহ রইল না আমার। যাই হোক, আমি আর ওনাকে নিয়ে ভাববো না। নিজের কাছে কেমন লাগছে, আজ হোক বা কাল তোদের তো বিয়ে হবেই। বোনের উডবি হাজবেন্ডকে নিয়ে কি কি কল্পনা করে ভেবেছিলাম। মাফ করো আল্লাহ, যদিও উনি আমার প্রথম ভালোবাসা, এটা চাইলেও অস্বীকার করতে পারবো না। মেঘলার চোখের কান্নিসে পানি জমে। কোনো মতে আড়াল করল তা। কিছু হয়নি ভাইয়া, তেমন একটা লাগেনি। অভ্র বলে উঠল। সত্যি বলছো তো? মেঘলা উপর নিচ মাথা নাড়ে। অভ্র এক ভ্রু উঁচু করে বলে উঠল। তাহলে চোখের কোণে পানি কেন? মহুয়া হালকা হেসে বলল, তখন একটু লেগেছিল তাই। আমি বাসায় যাব। আসফি বলে উঠল। আমি কিন্তু বেশ বুঝতে পেরেছি লেগুসি যে তুমি আমার সারমানের কথা কষ্ট পেয়েছো, তাই তোমার চোখের কোণে পানি এসেছে। আমি খেয়াল করছি সেটা। সবাই যেন আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেল। মহুয়া বলে উঠল, আমার চোখের পানি কি বেশি হয়ে গেছে নাকি যে এই লোকের জন্য অপচয় করব? যদি বেশিও হয় তাহলে একটা ব্যাঙের জন্য কাটবো, তাও এই লোকের জন্য না। সাদমান চোখ মুখ কুঁচকে বলল, তোমার কি মনে হয় না তুমি ভুল জায়গায় আছো? সেদিন বাদরকে চুমু খেতে চাইলে, আর আজকে ব্যাঙের জন্য কাঁদতে চাইছো? আমার মতে জঙ্গল তোমার জন্য পারফেক্ট। তোমার এই কথাগুলো শুনলে তো চিড়িয়াখানা থেকে লোক আসবে তোমাকে নিয়ে যেতে। যদি বলো তাহলে আমি তোমাকে তোমার আসল জায়গায় পৌঁছে দিতে পারি। কিছু কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, বলো তো দিয়ে আসি তোমাকে। মহুয়ার রাগে ফেটে পড়ল এবার। রাগের তোপে নাকটা লাল হয়ে ফুলে ফেপে উঠেছে যেন। মহুয়া রেগেই বলে উঠল, বেশি শখ হলে নিচে চলে যান ওই জঙ্গলে, যত সব। দেখবেন আপনার কপালে একটা ধুমটানানা মার্কা বোঝ উঠবে। আপনার বউ আপনাকে উঠতে বসতে কেলানি দেবে। আপনার জীবন তেজপাতার, না না, গাঁজা পাতা হয়ে যাবে বলে দিলাম আমি। বলেই রাগে গজগজ করতে করতে মহুয়া চলে যায় ওখান থেকে। মহুয়া দূর থেকেই শুনতে পেল সবার হাসির শব্দ। সাদমান একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ের মাথার চিকিৎসা করা উচিত বলে তার মনে হলো। নেহাতি সে হার্টের ডাক্তার, তাই বেঁচে গেল। পরের দিন সকালে মেহেদিতে বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে। সাদমানের কথায় তানজিৎ বলে উঠল, জানতাম এমন কিছুই হবে। আমাদের আরো সাবধানে থাকতে হবে। আগামীকালে কিন্তু বিয়ে। সবাই উপর নিচ মাথা ঝাঁকালো। আদনানের মুখ গোমরা দেখে অভ্র বলল, কিরে, মুখটা এমন করে রেখেছিস কেন? শতানের জন্য নাকি? আদনান মুখটা গোমরা রেখেই বলল, কালকে রাতে তুমুল ঝগড়া হয়েছে জান্নাতের সাথে। বর্তমানে ওর ব্লক লিস্টে আছি। আদনানের কথাটা যেন একটা জোক ছিল। সবাই হো হো করে হাসতে লাগলো। আদনান একটা ভ্রু উঁচু করে বলল, আমি কি জোকস বলেছি কোনো? সবাই এবার হাসি থামালো একটু। আদনান গম্ভীর স্বরে কথাটা বলেছে, তার মানে নিশ্চয়ই কেস জন্ডিস। তানজিৎ সান্ত্বনার সুরে বলল, আরে টেনশন নিস না। আমাকে এই 4 বছরে মনে হয় 5,000 বার ব্লক করেছে তোদের ভাবি। আজ তোকে তো এই একবারই করলাম। প্যারা নিস না। আজকে তো রাত্রেই যাচ্ছি ওদের ওইখানে, মানিয়ে নিস তখন। আদনান বলল,
আমি মানাবো কেন? ভুল কিছু তো বলিনি আমি। তাহলে এভাবে অযথা রাগ দেখানোর মানে কি? অভ্র বলে উঠল। মেয়ে মানুষ বুঝলি, এরা অযথাই রাগ দেখাবে, আবার অকারণেই ভালোবাসবে। এরা এমনই। আদনান আর চোখে অভ্রের দিকে তাকিয়ে বলল। তুই আবার মেয়েদের সম্পর্কে এত অভিজ্ঞতা কবে অর্জন করলি? অভ্র হালকা হেসে বলল। যেদিন থেকে আমার হৃদয়ে অন্য একজন রাজত্ব শুরু করেছে সেই দিন থেকে। আসফি বলে উঠল। একজনের দেখি প্রেম উতলে পড়তেছে। তা সাদমান, তুই কিছু বল। এনিওয়েজ, তোর হৃদয় হরণীকে দেখলি না আমাকে? নিচে আর কত দেখবি? আমাকেও দেখা একটু। সাদমান তৎক্ষণাৎ ফোনটা অফ করে রেখে দিয়ে বলল। কিছু জিনিস পার্সোনাল থাকা ভালো, অনেক সময় নজর লেগে যায়। আসফি বলে উঠল। আমি দেখলে কি আবার নজর লাগবে? ইতনা খারাপ ভি নেই হো। দেখিস, আমার বউকে তোকে দেখাবো না। আদনান, তোরা দেখিস নাকি তোদের দেখায়নি? আদনান সাদমানের দিকে তাকায়, যে এখন তার দিকেই তাকিয়ে। তারপরে সে বলল। কথা হচ্ছিল আমারটাকে নিয়ে। তোরা শালা একটাও কাজের না, ধুর। আদনান উঠে যেতে নিলে আসফি ওর হাত টেনে বসিয়ে বলল। আরে আরে, বলবি তো যে হয়েছেটা কি? বল কি হয়েছে? হঠাৎ ঝগড়া লাগলো কেন? আদনানের মুখটা আবার গোমরা হয়ে গেল। আমি বলেছি ওই পাগলির থেকে দূরে থাকতে, তোকে থাকবে। এখানে এত প্রশ্ন আসছে কেন? জান্নাতের বিরক্ত এসে গেল এবার। তখন থেকে আদনান একই কথা বলে চলছে। জান্নাতের চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে। সে বিরক্ত মাখা স্বরে বলল। দেখুন, আপনার এসব আজারা কথা রাখুন এবার। আর কোনো কথা থাকলে বলুন, তা না হলে রাখছি। যথেষ্ট রাত হয়েছে, আমি ঘুমাবো। আদনান বলে উঠল। ও, আমি আজাইরা কথা বলি? এখন তো আজাইরা কথাই মনে হবে আমার কথাগুলো। পুরনো হয়ে গিয়েছি না এখন? জান্নাতের রাগ লাগলো এবার। ও বলে উঠল। মাঝরাতে কল দিয়ে কি সব ফালতু কথা বলা শুরু করলেন? ফালতু কথা বলা বন্ধ করবেন আপনি। বারবার বলতেছি, নেহাল ভাইয়া আমার ভাইয়ের মতো। উনি নিশাত আপু আর আমাকে এক নজরেই দেখে, তাও একই কথা বলে চলেছেন আপনি। কখন থেকে? আদনানও রেগে গেল যেন। ও বলল। আপন ভাই হয় তোমার? হয়, হয় না? তাহলে আবার কোন খ্যাতের ভাই? আপন ভাই ভাই হয়, আর কোনো ভাই না। আর ওই ছেলের থেকে দূরে থাকতে বলছি কি এমনি এমনি? ওখানে তো আরও ভাই ছিল তোমার, তাদের থেকে তো বলিনি। তাহলে ওই ছেলের দিকেই কেন দূরে থাকতে বললাম? নিশ্চয়ই এমন কিছু দেখেছি আমি। সামান্য কথাটা বুঝতেছো না কেন? জান্নাত কানের কাছে মধুর সুরে গাওয়া এক অবলা প্রাণীকে ঠাস করে থাপ্পড় মেরে ফুস করে ফেলে দিল। এই রাত 1:30টার সময় বারান্দায় এসে কথা বলছে। মশারা যে এখনো তাকে তুলে নিয়ে যায়নি, এটাই ঢের ভালো। নিষাদদের বাড়িতে বর্তমানে সে। কাল বাদে পরশু বিয়ে বলে কথা। সবাই একসাথে ঘুমিয়েছিল, তাই তো সে বারান্দায় এসেছে কথা বলতে। আর আদনান কিনা এরকম ফালতু কথা বলতে কল দিয়েছে। মেজাজ বিগড়ালো জান্নাতের। সে বলল। সামান্য কথাটা তো আপনি বুঝতেছেন না। ভাইয়া তখন আমাকে ওই ড্রেসটা কিনে দেওয়াটাই আপনার প্রবলেম, তাই না? একজন ভাই কি তার বোনকে ড্রেস গিফট করতে পারে না? আপনি বিষয়টাকে খিচুড়ি পাকাচ্ছেন কেন? সহজ একটা বিষয় সহজভাবে নিতে পারছেন না কেন? আদনানের রাগ বেড়ে গেল। সে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলালো। তারপরে বলল। দেখো, আমি যা দেখেছি, যা বুঝেছি সেই মোতাবেকই বলেছি। তোমার ওর থেকে দূরে থাকতে প্রবলেমটা হচ্ছে কোথায়? নাকি তুমিও? আমিও কি? দেখো জান্নাত, আমাকে রাগিও না। অনেক কষ্টে রাগ সামলাচ্ছি আমি। মেজাজ আজ খারাপ করো না আমার। ওর থেকে দূরে থাকবে মানে দূরে থাকবে, ব্যাস, কথা শেষ। জান্নাত ঘাড়ের কাছে একটা থাপ্পড় মেরে মশা মারার চেষ্টা করলো। তারপর রেগে বলে উঠল। থাকবো না দূরে। আর আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, আপনি তো একবারও আমাকে দেখতে আসার প্রয়োজনই মনে করলেন না। এই ফালতু টপিকের কারণেই নিশ্চয়ই আসেননি। ওকে, কালকে ওনার কোলে চড়ে বসবো আমি। আপনি যা ইচ্ছা করুন গিয়ে। আদনান নিজের রাগকে আর সামাল দিতে পারল না যেন। এক থাপ্পড়ে সোজা করে দিব বেয়াদব। ওই হারামির আশেপাশে যদি কালকে দেখেছি তোমাকে। আদনানের কথার মাঝেই জান্নাত বলে উঠল। একদম গালি দেবে না ভাইয়াকে। ও, খুব গায়ে লাগছে না? তোমার ওই আশিককে গালি দিয়েছি বলে খুব লেগেছে বুঝি? একদম ফালতু কথা বলবে না। ভাই হয় বলে। রাখ তোর ভাই, তোর ভাইয়ের খ্যাতা পড়ি।
ও যে তোকে পছন্দ করে এটা তো স্পষ্ট বুঝেছি আমি। বিশ্বাস কর, যদি ও আমাদের মাঝে বাধা হয় তাহলে ওই হারামিকে আমি নিজের হাতে মার্ডার। চুপ করুন আপনি। ভাইয়াকে নিয়ে আরেকটা ফালতু কথা বললে। বললে কি কি হলো, ব্রেকআপ করবি? তুলে নিয়ে এসে বিয়ে করে ফেলবো বলে দিলাম। আর তোর ওই আশিককেও দেখে নিব আমি। ওকে বলিস পারলে আমার থেকে কেড়ে নিতে, তোকে একদম উপরে পাঠিয়ে দিব। আদনান, আপনি একটা ফালতু। আর কল করবেন না কখনো আমাকে। আজ এখানেই আপনার সাথে আমার সম্পর্ক শেষ। জান্নাত কলটা কেটে সাথে সাথে আদনানকে সব জায়গা থেকে ব্লক করে দিল। যত সব মাঝরাতে কল দিয়ে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো শুরু করেছে। করবো না তোকে বিয়ে আমি। সম্পর্ক শেষ মানে শেষ। যা করতে পারিস কর যা। মাঝখান থেকে আমার সাদের ঘুমটাই নষ্ট হলো। জান্নাত একটা হাই দিয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এদিকে আদনান ওপাশ থেকে তখনও চেঁচাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমিই ফালতু। তোর ওই আশিক আছে না, ও ভালোর বংশধর তো। তুই হ্যালো হ্যালো। আদনান আবার কল করতে গিয়ে দেখে কল যাচ্ছে না। ও বেশ ভালোই বুঝতে পারলো যে জান্নাত ওকে ব্লক করেছে। এখন বলো আমার দোষ? সবাই আদনানের অসহায় মুখের দিকে তাকালো। সাদমান বলল, জান্নাতের উপর দোষটা পুরোপুরি দেয়া যায় না। বেচারি ছোট থেকে হয়তো ওকে ভাইয়ের নজরে দেখেছে, তাই ওর কাছে বিষয়টা বিশ্বাসযোগ্য হচ্ছে না। তানজিদ বলল, এসব কথা কেউ ফোনে বলে আহাম্মক? সরাসরি বলতে হয় এগুলো। এতে করে ওকেও ব্যাপারটা বুঝিয়ে বলতে পারতি। আদনান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে দিল। ও কিছু বলতে যাবে তার আগেই দরজায় কড়া নাড়ে কেউ। তানজিদের রুমে ছিল ওরা। তানজিদ বিরক্তির সহিত চেঁচিয়ে বলল, কোন ক্ষেতের মুলা রে? বাইরে থেকে তানজিদের বাবা ইয়াসির শাহনওয়াজ দাঁতে দাঁত চেপে বললেন। তোমাকে যে ক্ষেতে চাষ করেছি সেই ক্ষেতের মূলা বাবা। তানজিদ দাঁত দিয়ে জিভ কাটে। সবাই হেসে ফেললো। তানজিদ দরজা খুলতেই ইয়াসির সাহেব বলতে লাগলো, তা তুমি কি মেয়ে নাকি যে বিয়ে বলে লজ্জায় দরজা লাগিয়ে বসে আছো? কত আত্মীয় স্বজন এসেছে, একটু দেখাও তো করতে পারো। তানজিদ লাজুক হেসে বলল, কি যে বলো আম্মু, ছেলে বলে কি লজ্জা লাগবে না নাকি? বরং আরো বেশি লাগবে। হাজার হোক, কাজ তো ছেলেদেরই বেশি করা লাগে। এতটুকু বুঝো না? তোমার চুলগুলো কি বাতাসেই পাকলো বুঝি? ইয়াসির সাহেব তেতে উঠলেন। পুরো তিনি বললেন, চুপ করো বেয়াদব ছেলে, বাবার সামনে এসব কি কথা বলছো? লাজ লজ্জার মাথা খেলে নাকি? তানজিদ দাঁত কেলিয়ে বলল, এমা, তুমিই না বললে লজ্জা মেয়েরা পায়? যদিও আমি যথেষ্ট লজ্জাবতা। ইয়াসির সাহেব বলে উঠলেন। লজ্জাবতা সেটা আবার কি? তানজিদ আবারও দাঁত কেলালো। তারপর বলল, লজ্জাবতীর মেল ফ্রম লজ্জাবতা কিছুই বুঝে না। ইয়াসির সাহেব বললেন, দোহাই লাগে বাপ, আমাকে বুড়ো বয়সে আর এসব শিখিয়ে কাল ফুরোবার আগেই উপারে পাঠিয়ে দিও না। যাই হোক, তোমার নানা বাড়ির গোষ্ঠী হাজির, তোমার সাথে দেখা করতে চাইছে, নিচে এসো। তানজিদ অপরিবর্তিত অবস্থায় বলল, নানি বাড়ির গোষ্ঠী নাকি নানা হাজির? নানা কি দাদা বাড়ির গোষ্ঠী নাকি? যাই হোক, নিচে আসো। আরে ভয় পেও না তো, এখন আর কিছুই করবে না তোমাকে। ইয়াসির সাহেব আমতা আমতা করে বললেন। ভয় পাবো কেন? উনি বাঘ না ভাল্লুক? তানজিদ দাঁত কেলিয়ে বলল, তোমার শ্বশুর, শ্বশুর মানেই ভয়ঙ্কর। তোমার কষ্টটা এখন বুঝি আব্বু। এনিওয়ে, ভয় পেও না, যাও, আমি আছি তো। ইয়াসির সাহেব আর কিছু বললেন না। ভয় যে তিনি একদমই পাচ্ছে না এমনটাও তো নয়। এখনও তার ওই ঘটনা মনে পড়লে হাঁটু কাঁপে। তানজিদের মাকে বিয়ে করবে বলে প্রস্তাব নিয়ে যাওয়ায় কত বড় পিস্তল যে ধরেছিল তার মাথায়। শেষে কত বুঝিয়ে তারপর বিয়ে করলেন। তাও তিনি শর্ত দিয়েছিলেন যে মেয়ের চোখে কোনো দিন যদি পানি আসে তাহলে সেদিন যেন ইয়াসিন শাহনওয়াজ নিজের সাথে একটা কাফনের কাপড় রেডি রাখে। ভাবা যায় কি ভয়ঙ্কর হুমকি। ইয়াসিন সাহেব সেগুলো নিয়ে আর ভাবতে চাইলেন না। তানজিদ হওয়ার পরে হুমকি ধুমকি একটু কমেছিল বটে। হাজার হোক এক বাচ্চার বাপ সে, তাই আর হুমকি ধামকি তেমন দিতেন না। ভাবতে ভাবতে নিচে চলে গেলেন ইয়াসির সাহেব। আই কান্ট ফিল ইট। আজকে আপুর হলুদ আর কালকে বিয়ে। আই মহুয়ার কথায় নিশাত মুস্কি হাসলো। নিশাত বলল, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না, তোকে কি বলবো বাচ। এই ব্যান্ডেজকৃত হাত দেখে আফসোস হচ্ছে, কত শখ ছিল আমার 2 হাত ভরে মেহেদি দিব। থুর, এই জানো তুই এই ব্যান্ডেজ কালকে খুলে ফেললি, হাতে কি জ্বালা করছে না? জান্নাত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
আর হাতের জ্বালা, মনের যে জ্বালা করছে সেই জ্বালার কাছে এটা কিছুই না। মহুয়া বলল। ঝগড়া হয়েছে নাকি জিজুর সাথে? জান্নাত উপর নিচ মাথা ঝাঁকালো। নিশাত বলল। এটা তো বেশ ভালো কথা। ঝগড়া হয়েছে মানে তোদের ভালোবাসা পারফেক্ট, একদম বিয়ে অবধি যাবে এটা। ঝগড়া করলে ভালোবাসা বাড়ে, আর এটাই প্রকৃত ভালোবাসা। মহুয়া ভ্রু কুঁচকে বলল। ঝগড়া করলেই ভালোবাসা বাড়ে? নিশাত বলল হুম। মহুয়া যেন ভাবনায় পড়ে গেল। কিছু একটা ভাবছে সে। তার ভাবনার মাঝেই তার ফোনে একটা মেসেজ আসে। মহুয়া চমকালো না আর, বরং আগ্রহের সহিত দেখতে গেল মেসেজটা। আজকাল ভালোই লাগে তার যখন এই আগন্তুক মেসেজ পাঠায়। আজকে তোমার যে কোনো একটা প্রশ্নের উত্তর দেবো, বাট তার বদলে আমার একটা কথা রাখতে হবে। মহুয়ার প্রথম লাইনটা পড়ে খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে গিয়েছিল পুরো, কিন্তু পরের লাইনটা পড়ে আবার নিস্তেজ হয়ে গেল। পরে ভাবলো কি এমন কথাই বা রাখতে বলবে। যাই ইচ্ছা বলুক, সে আগে প্রশ্নটা করুক। কিন্তু একটা প্রশ্ন, কি প্রশ্ন করবে এখন? আপনি কি এটা জিজ্ঞাসা করবে নাকি আপনার বাসা কথায় আরও কত কিছু তো তার জানার আছে? মহুয়া ভাবলো, তারপরে মেসেজ করলো। আপনার পুরো পরিচয় দিন। লিখেই মহুয়া একটা বিজয়ী হাসি দিল আর মনে মনে নিজেকে সাব্বাসী দিল। কিন্তু তার হাসি অপর পাশ থেকে আসা উত্তর দেখেই মিলিয়ে গেল। 10 সেকেন্ড সময় দিলাম, ভালো করে একটা প্রশ্ন করো, তা না হলে থাক, সূচক হারাবে তুমি। মহুয়ার এবার মাথা কাজ করা বন্ধ করে দিল যেন। কি প্রশ্ন করা যায় মাথায় আসছে না। 10 সেকেন্ড তো এখনই শেষ হয়ে যাবে। মহুয়া আর না ভেবে টাইপ করল। আপনি কি আমাকে ভালোবাসেন? অপর পাশ থেকে উত্তর এলো তখন। কোনো সন্দেহ আছে? মহুয়ার হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল। চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে তার। সবাই মহুয়ার দিকে তাকালো। জান্নাত মহুয়াকে মৃদু ধাক্কা দিয়ে বলল। এই মহু, কি হয়েছে? মহুয়া ঘর থেকে বেরিয়ে এলো। নিশাত বলে উঠল। এই তোর ফেস এমন টমেটোর মতো লাল হয়ে যাচ্ছে কেন? কি ব্যাপার চান্দ? হুম হুম হুম। মহুয়া ফোন উঠিয়ে নিজেকে সামলে বলে উঠল। কোথায়? এমনি আসলে। জান্নাত টিটকিরি মেরে বলল। কোন হে, আমাকে ভি বলো। মহুয়া একটু ঠিক হয়ে বসলো, তারপর বলল। ধুর, তোমরা বেশি বুঝতেছো। তেমন কিছুই না, আমার উইশ লিস্টে একটা বইয়ের ডিসকাউন্ট চলতেছে তো, তাই আর কি। মেঘলা বলে উঠল। আমি আগেই বুঝেছিলাম বই সংক্রান্ত কিছু হবে। ধর, বাদ দাও ওর কথা। মহুয়া মেকি হাসলো, তারপর ফোনটা চেক করলো। মেসেজ এসেছে আবার। আজকে শাড়ি পরবে না আর একদম সাজবে না, ব্যাস এতটুকুই। মহুয়ার মন আকুল হয়ে রয়েছে ওই আগন্তুকের পরিচয় জানতে। ও মেসেজে লিখে দিল। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, বাট আরেকটা প্রশ্নের উত্তর দিবেন প্লিজ, তা না হলে রাজি না আমি। মহুয়া বসে রইল উত্তরের আশায়, কিন্তু কোনো উত্তর এলো না। আর মহুয়া আবার মেসেজ দিল। উত্তর দিবেন না তাহলে ঠিক আছে, আমি আজকে শাড়ি পরবো আর অনেক সাজবো, আপনার ভালোবাসার খ্যাতায় আগুন। আর যদি মেসেজ দেন তাহলে কচু গাছে লটকিয়ে দিয়ে আসবো। আপনার থেকে ওই গম্ভীর খোর অনেক ভালো, সাথে হ্যান্ডসামও। লিখেই সেন্ড করে দিল। খেয়াল করলো সাথে সাথেই সিন হয়ে গেছে। এবার মজা বুঝবে ওই আগন্তুক। যদি সত্যি ভালোবাসে তাহলে জেলাস তো হওয়ার কথা। মহুয়ার ভাবনার মাঝেই টুং করে মেসেজের নোটিফিকেশনের শব্দ ভেসে এলো কানে। মহুয়া মেসেজটা দেখে বাঁকা হাসলো। গম্ভীর ঘোরটা কি? আর সে হ্যান্ডসাম? মহুয়া রিপ্লাই দিল। অনেক। আমি তো প্রথম দেখে ক্রাশ খেয়েছি, আপনাকে বললাম এই সিক্রেটটা, আর কেউ জানে না। কি যে সুন্দর, কল্পনায় যে কত কিছু করেছি ওনার সাথে। ওপাশ থেকে আর রিপ্লাই এলো না। মহুয়া জোরে জোরে হাসতে লাগলো তা দেখে। ব্যাটা নিশ্চয়ই এখন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। সবাই হতভম্ব হয়ে মহুয়ার দিকে তাকিয়ে রইল। ভাবলো আবার কোনো গল্প উপন্যাস সংক্রান্তই হবে। পাত্তা দিল না তারা আর। ধরণীতে সূর্য অস্ত গিয়ে সন্ধ্যা নেমেছে। দোতলার ভবনটি আজ লাইটের আলোয় জ্বলজ্বল করছে। চারিদিক থেকে হইচইয়ের শব্দ ভেসে আসছে কানে। বিয়ে বাড়ি বলে কথা। আজমল সিদ্দিকী আজ বড্ড ব্যস্ত। একমাত্র মেয়ের বিয়ে যে। নেহাল নিলয়ের দেখেও নিল। আজমল সিদ্দিকী রান্নার জায়গাটা দেখিয়েছে তখনই কেউ একজন ওনার চোখ ধরে পেছন থেকে। উনি হকচকিয়ে যায়। বলো তো আমি কে?
আজমল সিদ্দিকী ভাবনায় পড়ে গেলেন। কিছুক্ষণ ভাবতেই যেন ধরে ফেললেন। একগাল হেসে বললেন, এলি মামুনি। এলিসা চোখ থেকে হাত সরিয়ে বলল, আঙ্কেল চিনে যাও কিভাবে তুমি? আব্বুও ধরতে পারে না। আজমল সিদ্দিকী পেছন ঘুরে এলিসার দিকে তাকিয়ে বললেন, আরে আমার মেয়েকে চিনবো না, এটা কোনো কথা? তুমি তো লন্ডনে গিয়েছিলে কয়েকদিন আগেই শুনলাম। যাই হোক, আমি অনেক খুশি হয়েছি মা, তুমি আসায়। কবে আসলে? এলিসা বলে উঠল, গতকালকে এসেছি। আব্বু বলল নিশুর বিয়ে দিয়ে দিচ্ছ, তাই আর নিজেকে আটকাতে পারলাম না। এনিওয়েজ, কতগুলো বছর পর আসলাম তোমাদের বাড়িতে। নিশুর ফেসও ভুলে গেছি জানো। আজমল সিদ্দিকী বলে উঠলেন, তুমিই তো ব্যস্ত হয়ে পড়লে, কতবার বললাম আসতে। জানোই তো ডাক্তারিতে কত পড়ালেখা, শ্বাস নেওয়ারও টাইম ছিল না। আচ্ছা নিশু কই? দেখি গিয়ে আমাকে চেনে নাকি। আজমল সিদ্দিকী হেসে বললেন, পাক্কা চিনবে না, যাও, দোতলায় ওর রুমে আছে, পার্লার থেকে সাজাতে এসেছে। এলিসা একগাল হাসি উপহার দিয়ে নিশাতের রুমের উদ্দেশ্যে রওনা দিল। আদনান, দেখো তো কেমন লাগছে আমাকে। আদনান গোলাপ ফুলের পাপড়িগুলো আনমনে ছিঁড়ে ফ্লোরে ফেলছে। তানজিৎ আবার বলল, হ্যান্ডসাম লাগছে তো আমাকে। আদনানের থেকে উত্তর না পেয়ে আয়নার থেকে চোখ সরিয়ে আদনানের দিকে তাকালো। তার আর বুঝতে বাকি রইল না যে কি হয়েছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ফোনটা নিয়ে নিশাতকে মেসেজ করল, ভাইটা আমার তোমার বোনের জন্য দেখবে একদিন সন্ন্যাসী হয়ে গেছে, কিছু একটা করো। অপর পাশ থেকে নিশাত রিপ্লাই দিল, জানুরও তো মুড অফ, বুঝে আসছে না কি করব, তাও ট্রাই করছি আমি। তানজিৎ একটা হতাশার শ্বাস ফেলল। তখনই সাদমান, অভ্র আর আসফি প্রবেশ করলো রুমে। তানজিৎ তাকালো সেদিকে। প্রত্যেকের পরনেই সাদা পাঞ্জাবি পাজামা আর উপরে হলুদ কুর্তি। তানজিৎ বলল, কাজ হয়েছে? সাদমান সোফায় বসতে বসতে বলল, অল ডান। আসফি সোফায় বসতে নিয়েও উঠে দাঁড়ালো, কারণ আসফি স্যার, এম আই লুকিং দুষ্টু দুষ্টু গুড, দেখুন না। আসফি বলে উঠল। এই তোমাকে ইনভাইট কে করেছে? স্যান্ডি দু হাত একসাথে করে ডানে বামে নড়তে নড়তে বলল, আই নো আপনি অনেক খুশি হয়েছেন, এত দুষ্টু কেন হাই? দুই হাত দিয়ে মুখ ঢেকে নিল সে। সবাই তা দেখে হাসলো। হঠাৎ স্যান্ডি চেঁচিয়ে বলে উঠল, স্যার সবাই ওর দিকে তাকায়। স্যান্ডি নিজের ফোনটা বের করে বলল, স্যার একটা ট্রেডিং দুষ্টু দুষ্টু ভিডিও বানাবো, প্লিজ স্যার। তানজিৎ এক ভ্রু উঁচু করে বলল, কি ভিডিও? স্যার প্লিজ সবাই বাইরে আসুন, ওগো তুমিও আসো, ধুর। বলেই লজ্জা পাওয়ার ভঙ্গিতে বাহিরে দৌড় দিল স্যান্ডি। তানজিৎ ভাবলো আজ তার বিয়ে, তাই সে আজ ধমকা ধমকি করবে না। সবাইকে নিয়ে বাইরে এলো সে। আসফি প্রথমে আসতে মানা করলেও কি ভিডিও বানায় তা দেখতে আসলো। স্যান্ডি তখনই ক্যামেরা অন করলো। স্যান্ডি অভ্রের উদ্দেশ্যে বলে উঠল, স্যার আপনি ভিডিও করুন। অভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা নিল। স্যান্ডি ঠিকঠাক হয়ে বলল, অ্যাকশন। বলে ও হাত দুটো ঝাড়তে ঝাড়তে চারিদিকে ঘুরে কাঁদো কাঁদো স্বরে বলতে লাগলো, একই বাড়িঘর এত সাজানো কেন, আর আমার আসফি স্যার কোথায়? আসফি নিজের নাম শোনার সাথে সাথেই তেতে উঠল, আর বাকিরা হাসতে হাসতে মাটিতে বসে পড়েছে। আসফি পাঞ্জাবির হাতা গুটিয়ে বলল, বাড়িঘর সাজানোর কারণ বলছি আজ তোকে। আসফি তেরে আসতে নিলে স্যান্ডি ও বাবা গো বলে দৌড় দিল। আসফিও তাড়া করলো তাকে। আমার গাছরা কই? সবারই শ্বাস প্রায় কমপ্লিট। মহুয়ার চুল সেট করতে গিয়ে দেখলো তার গাজরা নেই। সে তো পই পই করে বলেছিল। তাহলে সবাই মহুয়ার দিকে তাকালো। জান্নাত অয়নকে চেঁচিয়ে ডাকলো। অয়ন হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে এলো। কি হয়েছে? জান্নাত বলে উঠল, গাজরা কোথায়? তোকেই তো দায়িত্ব দিয়েছিলাম। অয়ন বলে উঠল, বইন মাফ কর, অনেক দোকান ঘুরেছি কিন্তু তোদের এই গার্জা না গাজা এটা পাই নাই। উল্টো দোকানদার গালি দিয়ে দিয়েছে যে ফুলের দোকানে নাকি আমি গাঞ্জা কিনতে গিয়েছি। সবাই এক দফা হাসলো অয়নের কথা শুনে। জান্নাত বলে উঠল, আহাম্মক, গাজরার নাম শুনিসনি কোনোদিন? মঙ্গল গ্রহে থাকিস নাকি যে গাজরা চিনিস না? অয়ন বলে উঠল, আরে আমি মনে হয় তোদের মেয়েদের এই জিনিসপত্র নিয়ে ডিগ্রি অর্জন করেছি, নিজেকে কিনতে পারিস না, ধুর বা।
মহুয়ার হাসি খুশি মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। পরক্ষণে আবার মেজাজ হারিয়ে বলল, কেন তোর লিমন বাবুর মায়ের জন্য কিনিসনি কোনোদিন? ভাব নিচ্ছিস এখন যে গাছের চিনিস না? অয়ন চোখ বড় বড় করে মহুয়ার দিকে তাকালো, চোখের ইশারায় থামতে বলল। মহুয়া না থেমে আরো বলতে লাগলো, আই এম শিওর তুই গাছটা কিনতে চাসই নাই, আজকে তোর পর্দা ফাঁস। অয়ন মহুয়ার কথার মাঝেই বলে উঠল, আরে যাচ্ছি তো রে বইন, তুই আগে বলবি তো যে তুই পড়বি। যাচ্ছি আমি। মহুয়া চুপ করে গেল। সবার মাথার উপর দিয়ে গেল এই নিলয়ের আব্বুর ঘটনা। অয়ন যেতে যেতে বলতে লাগলো, ইস, রেস্টুরেন্টের ঘটনাটা ভুলে গিয়েছিলাম। আল্লাহ, এখন বলে দিলে তো মান সম্মান আমাকে টাটা বাই বাই বলে চলে যেত। গাজরা না পেলে আজ বাসায় আসবো না। মহুয়া বিজয়ের হাসি দিল। বাকিরা ওকে প্রশ্ন করতে যাবে তার আগেই এলিসা হয়রান হয়ে বলে উঠল, এটা কি কোণের রুম? কতগুলো রুম খুঁজলাম বাবা গো। সবাই এলিসার দিকে তাকালো। মহুয়া বলে উঠল, জি। এলিসা একগাল হেসে ভেতরে আসতেই থমকে গেল। নিশাতও থমকে গেছে ওকে দেখে। মেঘলা বলে উঠল, আপনাকে তো চিনলাম না আপু। এলিসা চোখ বড় বড় করে নিশাদের দিকে তাকিয়ে আছে। নিশাত হতভম্ব, এই মেয়ে এখানে এসেছে কেন? আবার ঝামেলা পাকাতে? তাদের বিয়েতে যদি কোনো ঝামেলা পাকায় এই মেয়ে, এমনিতেই তার পরিবারকে অনেক কষ্টে রাজি করিয়েছে, এখন এই মেয়ে যদি উল্টাপাল্টা কোনো কাণ্ড ঘটায়, না, সে তা হতে দিবে না। নিশাত কাট কাট গলায় বলল, আপনি এখানে কেন এসেছেন, কি চাই? এলিসা এখনো হতভম্ব। ও মনে মনে বলতে লাগলো, তার মানে নিশুই নিশাত। আর রে, নিশাতকে তো নিশু বলে ডাকে। এটা কি হলো? নিশাত যদি বাবাকে বলে দেয় ওই কথাগুলো, বাবা তো আমাকে মেরেই ফেলবে। এমনিতেই তানজিৎ আম্মুর সামনে ওই সব কথা বলাই কি মারটাই না মারলো আমাকে। তানজিৎও তো। অটোমেটিক গালে হাত চলে গেল তার। নিশাত আবার কাট কাট গলায় জিজ্ঞাসা করলো, কি সমস্যা আপনার? এরকম তপ দেখিয়ে গেলেন কেন? সমস্যা থাকলে ডাক্তারের কাছে যান। অবশ্য আপনার মাথায় যে সমস্যা আছে এটা নিয়েও সন্দেহ নেই। ডাক্তার দেখাচ্ছেন না কেন? এটা বিয়ে বাড়ি কোনো হসপিটাল না, আপনি আসতে পারেন। এলিসা কিছু বলার আগেই আজমল সিদ্দিকী রেগে হাঁক ছুড়লেন। নিশাত! সবাই কেঁপে উঠল পুরো। এলিসার ভাবনায় ছেদ ঘটল। আজমল সিদ্দিকী বলতে লাগলেন, এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, এই শিক্ষা দিয়েছি তো আমরা তোমাকে? হ্যাঁ। নিশাত কপাল কুঁচকে তাকিয়ে রইল। আজমল সিদ্দিকী বললেন, আহিরকে বিয়ে করলে ও তোমার ননদ হতো। আহিরের সাথে বিয়ে ভাঙার পরেও কি ও কি সুন্দর করে আগের মতো কথা বলছে? হ্যাঁ, সেই জায়গায় ওর সাথে তোমাকে। যাই হোক, ওর সাথে এভাবে কথা বলার সাহস কোথায় পেলে তুমি? হ্যাঁ, এক্ষুনি মাপ চাও এলি মামুনির কাছে। এলিসা অবাকের উপর অবাক হলো। ও শফিক আঙ্কেলের মেয়ে? এলিসা একটা শুকনো ঢোক গিলল। নিশাত যদি এখন সব কিছু বলে দেয়। এলিসা বলে উঠল, ইটস ওকে আঙ্কেল, আমি মাইন্ড করিনি। আপনি আবার এখানে আসতে গেলেন কেন? আমি। আজমল সিদ্দিকী বললেন, না, ও ক্ষমা চাইবে। কি হলো? সরি বলো এলিকে, বলো। নিশাত ভাবনা থেকে বেরিয়ে এসে বলল, কখনো এমন রুড বিহেভ করনি। আজকে এই মেয়ের জন্য আমার সাথে এমনভাবে কথা বলছো। এই মেয়ে আবার কথা? আপু বলতে পারছো না? আর অন্যায় করেছো তুমি, তাই ক্ষমা চাইতে বলেছি। নিশাত অবাক হয়ে বলল, অন্যায়? অন্যায় কি করেছে? ওর সাথে এমন খারাপ ব্যবহার করে আবার বলছো যে কি অন্যায় করেছো? হ্যাঁ। এলিসার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। ও কোনো মতে ঝামেলাটা শেষ করতে চাইছে, তারপরই সে বাড়ি চলে যাবে। এলিসা কিছু একটা ভাবল। তুমি আদৌ জানো এই মেয়ের আসল চরিত্রটা? ও তো। হঠাৎ এলিসার আর্তনাদে নিশাত চুপ হয়ে গেল। কি বলছো? হায় আল্লাহ, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আজমল সিদ্দিকী ব্যস্ত স্বরে বলল, কি হয়েছে মামুনি? এলিসা ফোনটা কান থেকে নামিয়ে বলল, আঙ্কেল আমাকে হসপিটালে যেতে হবে, আমার একটা ক্লোজ ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে। ডোন্ট মাইন্ড, আমি আসছি। এলিসা কথাগুলো বলে কোনো মতে চলে গেল। নিশাত বাঁকা হেসে মনে মনে বলল, পালানো ছাড়া আর উপায় কি তোমার? হ্যাঁ, তবে তোমার একটা বিহিত তো আমি করবই। বাবার কাছে তোমার কথা শুনে কোনোদিনও মনে হয়নি যে তুমি একটা। এনিওয়েজ, এবার তোমাকে এই নিশাত সাহায্য করবে। সুযোগ যখন পেয়েছি একটা হাতছাড়া করব না আমি। বাকিরা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল নিশাতের দিকে। আজমল সিদ্দিকী বলে উঠলেন, দিনকে দিন বিগড়ে যাচ্ছ তুমি। কালকেই বিয়ে, তাই আর কোনো কিছু বললাম না।
বলেই উনি বেরিয়ে গেলেন। নিশাতের খারাপ লাগলো বাবার এহেন কথায়। তার বাবা তাকে কোনো কিছু না জেনেই দোষারোপ করেছে। খুব ইচ্ছে করলো তার এলিসার করা কুকর্মগুলো বলে দিতে, কিন্তু তার বাবা এলিসাকে যতটা স্নেহ করে দেখা যাবে তানজিৎকেই উল্টো ভুল বুঝবে। এখন আর সে বিয়েতে কোনো ঝামেলা চাইল না। তার ভাবনার মাঝেই জান্নাত বলে উঠল,